দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। ঘরমুখী মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘবে অবশেষে দিনেও ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিসি। এরই মধ্যে বাড়ানো হয়েছে ফেরি সংখ্যা। মহাসড়কে বিজিবি মোতায়েন করেও ঠেকানো যায়নি ঘরমুখী মানুষের যাত্রা। সীমাহীন দুর্ভোগ আর করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করেও প্রিয়জনের সাথে ঈদ করতেই ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ। নজমুল হুদা ও সেতু ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আলী তালুকদার। করোনা মোকাবেলায় লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘরমুখী মানুষের এই যাত্রা। ঢাকা থেকে ছেড়ে যাওয়া গণপরিবহনগুলো এভাবেই প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বিজিবির চেকপোস্টে। শিমুলিয়া ঘাটে আসলেই দেখা মেলে দৌড়ঝাঁপ আর দিকবিদিক ছোটাছুটির দৃশ্য। লাশবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় মূলত এমন জড়ো হওয়া তাদের, কারণ পার হতে পারবেন তারা, তবে কোথাও নেই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। এখানে ফেরিতে এত মানুষ হচ্ছে, সেখানে তো দূরপাল্লার বাসগুলো ছেড়ে দিলেই পারতেছে। 100 টাকা ভাড়া 500 টাকা আসছে, যে ফেরি গাড়ি আসছে ফেরি বন্ধ। এমনিতেই জ্বর হইবে, এমনি জ্বর হইলো করোনা হইছে, আর দারো কাছে যাওয়া যাবে না, ওই এমনি মরুক, আর চিকিৎসা চলবে না। অ্যাম্বুলেন্স রেডি রাখেন আমাকে গিয়ে, আর ফেরিটাও সারিয়ে দেন। যদি অর্ধেক যাই এবার মারা যাইতে হবে, যাই মুকুন দিকে। সবকিছু দেশে রয়েছে, আমার বাবা মা তার জন্য যাইতেছি দেশে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে করোনার সংক্রমণের যে ঝুঁকি, সেই ঝুঁকি অনেক গুণ বেড়ে গেল। সেই সাথে যোগ হয়েছে এভাবে নারীর টানে ফিরে যাওয়া মানুষের বাড়তি চাপ। বিশেষজ্ঞদের মতে এই সময়ে যদি তাদের এই ঢেউ না ঠেকানো যায়, তাহলে সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে। গেল কয়েকদিন পাটুরিয়ায় ভিড় কমতে থাকলেও সোমবারের চিত্র ভিন্ন। দুপুর পর্যন্ত কয়েক হাজার মানুষ নদী পার হন এই পথে। ঘাট কর্মকর্তারা জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত 10টি ফেরি পাটুরিয়া থেকে দৌলুদিয়ায় গেছে। এগুলোর মূল যাত্রী ছিলেন ঈদের বাড়ি ফেরা মানুষ। যদি আসতে নাই দিত, একবারে টোটালি বন্ধ করে দিত, কিন্তু গাবতলিটাই বন্ধ করে দিত। করোনা চিন্তা করে যদি মানুষ চলাফেরা বন্ধ করে, তা কি হবে? যাত্রীদের ফেরি উঠতে নিষেধ থাকলেও তা কেউই শুনছেন না, বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আমরা শুধুমাত্র জরুরি যে সকল গাড়ি পার করতে হচ্ছে, সে সকল গাড়ি পার করার সময় তারা কিছু লোক গাড়িতে উঠে ফেরিতে উঠে চলে যাচ্ছে। এটা আসলে তারা তাদের নিজ দায়িত্বেই যাচ্ছে। তবে বিকেল 4টা নাগাদ খবর আসে 2 নৌ রুটেই ফেরি চলাচল করবে স্বাভাবিকভাবে। করোনার ব্যাপারে আমরা আমাদের বিআরডব্লিউর পক্ষ থেকে, আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আমরা জনগণের সচেতনতামূলক কথা বলি এবং তাদের যতটুকু পারি আমরা ফেরিতে স্বাস্থ্যবিধি মেনে আমরা ফেরিগুলো ছাড়তেছি। এর আগে গেল সপ্তাহে ফেরিতে অতিরিক্ত যাত্রী পারাপারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিমুলিয়া বাংলা বাজার রুটে দিনে ফেরি বন্ধ করে কর্তৃপক্ষ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের যুদ্ধ শুধু ফেরি পার হলেই শেষ হচ্ছে না। ওপারে পরিবহন জোগাতে আবারও এক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। পাটুরিয়া কিংবা শিমুলিয়া থেকে ফেরি পার হয়ে দৌলতদিয়া আর বাংলা বাজারে পৌঁছান যাত্রীরা। সেখানে প্রাইভেট কার, মাইক্রোবাস ও 3 হুইলার বাহনে মহাসড়কে ওঠেন তারা। মাইক্রোবাসের চলাচল কিছুটা নিরাপদ হলেও 3 হুইলার কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় একেবারেই অনিরাপদ তারা। অনেকে দূরযাত্রায়ও ব্যাটারি অটোরিকশা বেছে নিচ্ছেন নিরুপায় হয়ে। কেউ মোটরসাইকেলও পাড়ি দিচ্ছেন বাড়ি যাবার দীর্ঘ পথ। লকডাউনের কারণে তো সব গাড়ি চলছে, কোনো সমস্যা না তো, কিন্তু দূরপাল্লার গাড়ি সেই তো সব মানুষ তো বাড়িতে যাচ্ছে না। যাই আমার দরকার, 3টে ছেলে মেয়ে আমাদের, আবার আমি নিজে অসুস্থ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম এবং আমিন বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। শুরুতে যুক্ত হতে চাই আমিন বাজার থেকে আমাদের সহকর্মী মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদ, জানতে চাই আপনার কাছে পাটুরিয়া যাবার দূরপাল্লার পথের কি অবস্থা? রাস্তাঘাটে গণপরিবহনের কোনো চাপ দেখছেন কিনা? তন্ময়, প্রচুর মানুষ কিন্তু আসলে আসছেন, যেহেতু দূরপাল্লার গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট কার বা হচ্ছে যে সিএনজি বা
পিকআপ যেভাবে পারছেন কিন্তু ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এবং আমরা কিন্তু দেখেছি গাবতলী থেকে আমিনবাজার থেকে সাভার পর্যন্ত শত শত মানুষ কিন্তু এই পথগুলোতে যাতায়াত করছেন এবং বেশিরভাগই যেহেতু দূরপাল্লার গণপরিবহনগুলো বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অন্য যে পরিবহনগুলো রয়েছে এবং বিশেষ করে দেখেছি ট্রাকে করে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই পথগুলোতে যাতায়াত করেছেন। একটু আগেও এখানে আমরা দেখেছিলাম যে পরিমাণ ভিড় ছিল, তো তাদেরকে কিন্তু পরপর কয়েকটি ট্রাক এসে দাঁড়ালো এবং হচ্ছে যে যাত্রী যারা রয়েছেন তো তাদেরকে কিন্তু এখান থেকে হচ্ছে যে নিয়ে গেল। এবং যে বিষয়টি বলছিলেন যে রাস্তাঘাটের যে অবস্থা তাতে কিন্তু যাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা কিন্তু বলছেন যে যেহেতু ফেরি খুলে দেওয়া হয়েছে এবং ফেরি যাতায়াতটা নিয়মিত হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আসলে প্রচুর মানুষ কিন্তু মনে করছেন যে হয়তোবা তাদের যাতায়াতটি সহজ হবে, এই জন্য কিন্তু তারা এই পথে নেমেছেন। তো একটু কথা বলতে চাই একজনের সঙ্গে। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, তো কোথায় যাবেন এবং কি অবস্থা যাত্রা? চাঁপাইনবাবগঞ্জ যাবো, এখন বাস তো বন্ধ, নাইট কোচ বাস বন্ধ। এখন বাসের লেগে মনে করেন যে আমরা এখন ট্রাকের অপেক্ষায় আছি, কিন্তু ট্রাকও পাইতেছি না। এখন কেমনে যাবো? সব তো দেশে আমাদের মনে করেন যে মা বাপ সবাই ফ্যামিলি দেশে, এখন দেশে যাওয়ার জন্য ট্রাকের অপেক্ষা করতেছি। এখন কতক্ষণে পাবো এই জন্য যাওয়ার আর কি। তো আমরা শুনছিলাম কিন্তু এইরকম ট্রাকের অপেক্ষা আরো বহু মানুষ রয়েছেন, হয়তোবা ভিড় আমরা আর একটু বেশি দেখাতে পারলাম। যেটি বলছিলাম যে একটু আগে ট্রাকে করে অনেক যাত্রী এখান থেকে চলে গেছেন, তো মানুষের এই যাত্রা কিন্তু আসলে চলছেই। তো তন্ময়, এই মুহূর্তে আমরা যেতে চাই রাজবাড়িতে যেতে চাই, তো সেখানে আমাদের যে প্রতিনিধি রয়েছেন শফিকুল ইসলাম শামীম, তার কাছ থেকে একটু আমরা জানতে চাই যে সেখানকার আসলে কি অবস্থা। শামীম। যে লকডাউন অপেক্ষা করে কিন্তু ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন সাধারণ মানুষ ঈদের ছুটি কাটাতে। কিন্তু একটি বিষয় আমরা দেখতে পেয়েছি, গত কয়েকদিন যাবৎ কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সীমিত আকারে দিনে চলাচল করতে এবং রাতে কিন্তু স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে। তো সাধারণ যাত্রীরা কিন্তু দৌলতদিয়া বিভিন্নভাবে পাটুরিয়া ঘাটে এসে কিন্তু তারা ফেরিতে কিন্তু দৌলতদিয়া ঘাটে আসছে গাদাগাদি করে। তো তারপরে কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে তারা গন্তব্যস্থানে যাওয়ার জন্য কিন্তু রীতিমতো একটি প্রতিযোগিতা। আর দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু কোনো পরিবহন না থাকার কারণে কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি কিন্তু অনেক যাত্রীর সাথে কথা বলছি, তারা বলেছে যে যেহেতু রাস্তায় চলাচল করতে পারছি, তাহলে কোনো পরিবহন না থাকাই কিন্তু আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন দৌলতদিয়া ঘাটে এসে কিন্তু প্রত্যেকটি যাত্রীকে ছোট ছোট গাড়ির উপরেই কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে। এখানে দেখা গেছে যে প্রাইভেট কার, মাইক্রো বাস ও অটো রিক্সায় কিন্তু তারা বিভিন্ন জেলায় দৌলতদিয়া পাটুরিয়ার নৌ রুট ব্যবহার করে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। তো এই 21টি জেলার সাধারণ মানুষ কিন্তু দৌলতদিয়া ঘাটে আটকা পড়ছে। এরা কিন্তু এখান থেকে কিন্তু ছোট ছোট যানবাহনে কিন্তু গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তো তারা কিন্তু অনেকে অভিযোগ করে বলেছে যে তো ছোট ছোট যানবাহনে কিন্তু এত দূর যেতে হচ্ছে, কিন্তু প্রত্যেক যাত্রী কিন্তু এক থেকে এত দূর যেতে হচ্ছে কিন্তু। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান এবং শামীম, দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদকে ঘিরে গ্রামমুখী মানুষের মিছিল উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন এই কারণে ঈদের পর করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ফেরিতে উঠছে তাতে এটা আশঙ্কা আমাদের করোনার সংক্রমণ আরো বেড়ে যাবে। এখনই মানুষকে সচেতন হতে হবে, একই সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। এবং আপনারা দেখছেন যে ফেরিতে যেভাবে মানুষ যেভাবে গাদাগাদি উঠছে, যদি স্বাস্থ্য সতর্ক না হই, এখানে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপর্যয়টা অপেক্ষা করছে। সুতরাং যে আমাদের যে জিনিসগুলো করতে হবে, যারা ফেরিতে যাবেন তাদের অবশ্যই সামাজিক দাদাগাদি করে নয়, ওখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে দাঁড়াতে হবে। যে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না, সেখানে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেইগুলো মানতে হবে। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঈদের ছুটি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে।
পুলিশের 6টা গুলিতে 9 শ্রমিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় মিলগেট এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঈদের ছুটি 10 দিন করার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। আধা ঘন্টা ধরে চলা এই অবরোধ তুলতে চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়, এছাড়াও 6টা গুলিও চালানো হয়। এদিকে কিছু মালিক ছুটির কথা বললেও বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন সম্মিলিতভাবে ছুটি বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু আমরা তো মনে করছি যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আসলে সেটা না, সম্পূর্ণ ব্যাপারটা উল্টা করছে। পুলিশ আমাদের উপর হয়তো আমাদের ওই কোম্পানির অর্ডারে হয়তো ওরা তারা গুলি ছুটছে, তারা অনেক লোক আহত হয়েছে, প্রায় 7টাই লোক আহত হয়েছে। এখনো ভাঙাচোরা করি নাই, কিন্তু আমাদের উপর পুলিশের শুধু গুলি করছে। গুলি করার পরে আমাদের পোলাপান একটু ভাঙাচোরা করছে। যে ছুটিটা আছে এই ছুটিটা এবার এই ঈদে আমরা নিজেরা যদি নিজের স্টেশনে যেখানে আছি সেখানে যদি আমরা পালন করি তাহলে আমরা সংক্রমণ থেকে আমরা অফিসিয়ালি যদি বলে দেয় যে না ঠিক আছে 7 দিন কাটাও কাটাও, কারণ সরকার এখানে নাহলে আমরা আসলে যদি করি তাহলে সরকারের কিন্তু আমরা পুরো সিস্টেমটা আবার ব্রেক হয়ে যাবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে 1514 জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো গেছে। এই নিয়ে এখনো পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত 7,75,027 জন। এদের মধ্যে মারা গেছেন 11,972 জন। একদিনে সুস্থ হওয়া 2,115 জন সহ মোট সুস্থ হয়েছেন 7,12,277 জন। 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 16,848। এর মধ্যে আক্রান্ত হয়েছেন 1,514 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার 8.99%। দেশে করোনা টিকা উৎপাদন সময় সাপেক্ষ বলে আপাতত টিকা আমদানির উপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন টিকা কমিটির সদস্য ও বিএসএমইউ এর উপাচার্য। জানান টিকা উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়োর সুযোগ নেই, তবে উৎপাদন ও আমদানির জন্য যে সমস্ত দেশের সাথে যোগাযোগ প্রস্তুতি রয়েছে সেগুলো করছে বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। চলতি সপ্তাহে শেষ হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের অ্যাস্ট্রাজেনেকার টিকা। এর মধ্যে বেশ কিছু টিকাদান কেন্দ্রের টিকা একেবারেই শেষ পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রথম ডোজ নেয়াদের মধ্যে আরও অন্তত 15 লাখ মানুষ আপাতত দ্বিতীয় ডোজ দিতে পারছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন টিকা উৎপাদনের জন্য প্রস্তুত 3টি কোম্পানি। সরকারি পর্যায়ে চুক্তি শেষ হলে সংশ্লিষ্ট দেশের টেকনিশিয়ানরা এসব কোম্পানি ভিজিট করবেন বলেও জানান তিনি। এক্ষেত্রে হতাশা নয়, টিকা পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। কারিগরি কিছু বিষয় আছে, কিছু অর্থনৈতিক বিষয় আছে, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে তারা যখন সন্তুষ্ট হবেন তখন সরকারি উদ্যোগেই এই পুরো বিষয়টি ফয়সলা করা হবে। তার আগ পর্যন্ত আমরা এইটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি যে এই প্রক্রিয়াগুলো খুব দ্রুত শেষ হবে। এদিকে চিন্তিত না হয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উপর জোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। টিকা কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ জানান দ্বিতীয় ডোজের টিকা নিতে 8 থেকে 12 সপ্তাহ অপেক্ষা করা যায়। এই সময়ে যদি ভারত চুক্তি অনুযায়ী টিকা দিতে না পারে তাহলে অন্য দেশের উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতেও প্রস্তুতি চলছে। অ্যাস্ট্রাজেনেকা কিন্তু আমেরিকাতে আছে, 8 সপ্তাহ শেষ হলেও 12 সপ্তাহ পর্যন্ত ওয়েট করা যায়, অর্থাৎ আরও 1 মাস। এর মধ্যে আমরা 20 লাখ ডোজ সংগ্রহ করতে সক্ষম হব। এই ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চলছে এবং জোর তৎপরতা। আমি আশাবাদী যে আগামী 12 সপ্তাহের মধ্যেই আমরা পাব। জানান অন্য কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া যাবে কিনা সে বিষয়েও চলছে গবেষণা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে টিকা নিয়ে যে সংকট কিংবা হতাশা তা অচিরেই কেটে যাবে। প্রত্যেকে পাবেন করোনার টিকা, কেউ 2 দিন আগে কিংবা পরে। কিন্তু তার আগেই স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের মধ্যে যে অবহেলা কিংবা অবজ্ঞা তা এখন নতুন করে ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন সিনোফার্মের তৈরি 5 লাখ করোনা টিকা 12 মে বাংলাদেশে আসছে। সোমবার ঢাকায় ডিক্যাবের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সিদ্ধান্ত নিতে দেরি করায় বাংলাদেশের চীনের বাণিজ্যিক টিকা পেতে বেশ সময় লাগবে। এদিকে 4 দেশীয় কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ অংশ নিলে তা ঢাকা বেজিং সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। নিবির আমিন জানাচ্ছেন বিস্তারিত।
সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম BBIBP-CORV। এই টিকাও 28 দিনের ব্যবধানে 2 ডোজ করে নিতে হয়। করোনা মহামারীতে বাংলাদেশ চীন সহযোগিতা নিয়ে সোমবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে অনলাইন সংলাপে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, বুধবার ঢাকায় আসছে চীনের উপহারের 5 লাখ টিকা। COVID-19 vaccine will arrive in Bangladesh within 2 days. রাষ্ট্রদূত বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশকে বড় আকারের মেডিকেল সহযোগিতা দেবে চীন। তবে চীনের টিকা ক্রয়ের সিদ্ধান্ত নিতে দেরি করায় বাংলাদেশকে তা পেতে একটু অপেক্ষাই করতে হবে। Waiting for the supply. G2G বা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এই সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে 3 মাস। First line of this queue. যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডকে চীন বিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই এতে যে কোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা বেইজিং সম্পর্ককে যথেষ্ট খারাপ করবে বলেও মন্তব্য করেন লি জিমিং। চীন সবসময় মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীন বিরোধী একটি ছোট গ্রুপ। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূত আপাতত ত্রিপক্ষীয় বৈঠকের কোনো সম্ভাবনা দেখছেন না বলেই জানান। নিবির আমিন, নিউজ 24। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনা প্রতিরোধে বিদেশি টিকা আমদানির পাশাপাশি দেশে তৈরি টিকা বঙ্গোভ্যাক্সের সফলতার জন্য সরকারিভাবে সহায়তা দিতে হবে। সোমবার অনলাইন ব্রিফিংয়ে তিনি এই দেশীয় ভ্যাকসিনের দ্রুত ট্রায়াল করার আহ্বান জানান। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বঙ্গোভ্যাক্সকে তালিকাভুক্ত করলেও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল কেন এখনো সেটার অনুমতি দেয়নি। টিকা বঙ্গোভ্যাক্স সিনথেটিক্যালি তৈরি হওয়ায় তা ভাইরাস মুক্ত, তাই বিদেশি টিকা আমদানির পাশাপাশি বঙ্গোভ্যাক্স উৎপাদনে সরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। গেল জানুয়ারিতে গ্লোব বায়োটেক ইথিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা BMRCর অনুমতি চেয়ে আবেদন করেছেন। বঙ্গোভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে এই ভ্যাকসিনটি। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে সরকারের চরম ভয়, এ কারণেই অনুমতি মেলেনি বলছেন বিএনপির নেতারা। রাজপথে সক্রিয়তায় ডান বাম দুইপন্থী একাধিক রাজনৈতিক দল বলছে সরকার খালেদা জিয়ার সঙ্গে অমানবিক রাজনীতি করল। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি এখন মীমাংসিত। দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে যাবার সুযোগ নেই। দণ্ডবিধি পর্যালোচনায় আইন মন্ত্রণালয়ের দেয়া অভিমতের ভিত্তিতেই সরকার রোববার তার সিদ্ধান্ত জানায়, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। কিন্তু দুজন মন্ত্রী জোরালোভাবেই জানিয়েছিলেন, চিকিৎসার প্রয়োজনে বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই দেখবে সরকার। একদিনের ব্যবধানে হঠাৎই নেতিবাচক সরকারের আচরণকে অমানবিক বলছেন অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা। আজ বেগম জিয়া অসুস্থ, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হতে পারেন। সুতরাং আমার আবেদন, বাংলাদেশের এই পঙ্কিল রাজনীতির ময়দানে একটি উত্তম উদাহরণ সৃষ্টি হোক, এবং এটা পারেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারের একটা ইতিবাচক মনোভাব এই বিষয়ে ছিল, কিন্তু আবার তারা হুট করে বাতিল করে দিলেন। এইটার পেছনে রাজনীতি আছে কিনা সে বিষয় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে। খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক বাধা সৃষ্টি করা উচিত না। একাধারে খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপিতেও প্রভাবশালী এমন দুই নেতা বলছেন, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়েও সরকার শেষ পর্যন্ত রাজনীতিরই আশ্রয় নিল। শর্তটা বাতিল করে দিতেন তাহলে আর কোনো বাধা থাকতো না। সরকার পক্ষ থেকে যে বলা হয় যে 401 ধারা এরকম কোনো বিধান নাই। 401 ধারা ফৌজদারি কার্যবিধিতে বিদেশে যেতে দেওয়া হবে না এমনও কোনো বিধান নাই। আওয়ামী লীগ চিন্তা করেছে বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিই, আবার কোনো বিপদের আবার কোনো সমস্যার সম্মুখীন হই কিনা। এই 401-এর অধীনে কোনো আইনই রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে পারে না।
সরকার ইচ্ছা করে তাকে পাঠাইতে পারতেন। গেল 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে তখন করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর থেকে এভারকেয়ারের সিসিইউতেই আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে দণ্ডিত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই, আইন মন্ত্রণালয়ের এই অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জানানোর পর থেকে উৎকণ্ঠায় তার পরিবার। তবে তার আইনজীবীরা এই বিষয়ে আগামীকাল তাদের অবস্থান জানাতে পারে। এদিকে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশা হলেও তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আবারও পারিবারিকভাবে সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগের উপায় খোঁজা হচ্ছে। পাশাপাশি বন্দী অবস্থায় বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ ও জামিনের আইনি আরও কোনো পথ আছে কিনা তাও খতিয়ে দেখছে বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে বিএনপি রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবনে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, করোনা পরীক্ষায় প্রমাণিত হলো খালেদা জিয়ার জন্মদিন 8 মে। বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তি এবং চিকিৎসা নিয়ে এর আগেও রাজনীতি করেছে, এখনো করছে। আমরা তার রোগমুক্ত কামনা করি। তার বয়স বিবেচনা বা চিকিৎসার সুবিধাতে মানবিক নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা সাজা স্থগিত করেছেন। বিএনপি নেতারা এখনও বেগম জিয়া চিকিৎসার চেয়ে রাজনীতিকে অধিকতর মনোযোগ হচ্ছেন, রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তৃতীয় দফায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় 2 মামলায় গেল 4 মে মামুনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলায় শীর্ষ বক্তা রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার মতিঝিল থানার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এবার স্বরাষ্ট্রজনিত বাজারের খবর। ঈদের বাকি আর 3 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। বিক্রি বেড়েছে দেশীয় ব্র্যান্ডের দোকানগুলোতে। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতি সহ আরামদায়ক কাপড়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি রাখা হয়েছে ফ্যাব্রিক ও ট্রেন্ডের ভিন্নতা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উৎসবের আনন্দকে প্রাণবন্ত করতে রাজধানী বিভিন্ন মার্কেটে পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর বিভিন্ন মার্কেটের মতো দেশীয় ঐতিহ্য, আধুনিকতা আর সংস্কৃতিকে লালন করে পসরা বসিয়েছে দেশীয় 10টি ফ্যাশন হাউসের সম্মিলিত ব্র্যান্ড দেশি 10। বসুন্ধরা সিটিতে একই ছাদের নিচে দেশীয় ব্র্যান্ডের সবকটি দোকানেই বেড়েছে ক্রেতা উপস্থিতি। আর ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী নতুন নতুন ডিজাইনের সব বয়সী মানুষের জন্য আরামদায়ক পোশাক এনেছে বলে জানান সংশ্লিষ্টরা। তো সামারের জন্য আমরা কিছু হালকা ফ্যাব্রিক ইউজ করছি, যেমন হচ্ছে আপনার বয়েল, তারপর কটন বেচে যে প্রোডাক্টগুলো আছে হালকা কালারের মধ্যে, সেটা ছেলেরা হোক মেয়েরা হোক, দুজনে উভয়ই এই ধরনের লাইট কালার প্রোডাক্টগুলো পছন্দ করতে। কাতানের মধ্যে যে কটনটা আছে, কাতান কটন, ওটা একটু বেশি যাচ্ছে। ঐতিহ্য ও নিজস্ব সক্রিয়তায় তৈরি এসব নতুন পোশাক নজর কাটছে ক্রেতাদেরও। কোনো একটা ফেস্টিভ্যাল আসে বা কোনো একটা ওকেশন আসে, তখন স্বাভাবিকভাবেই যে দেশীয় ফ্যাশন হাউসগুলোর দিকেই মানুষের একটা ঝোঁক থাকে। কোয়ালিটিটা খুব ভালো হয়, পরতে খুব আরাম হয়। দেশি ব্র্যান্ডগুলো আমরা একসাথে পাই আর কি এখানে, এর জন্য এখানে আসা। যেহেতু ঈদ, এই জন্য একটু হালকা পাতলা কমফোর্টের সাথে একটু ডিজাইন, একটু কাজ সবকিছু মাথায় রেখে আসলে কেনা। ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী 2 দিন বেচা বিক্রি আরও বাড়বে বলে জানান দোকানিরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।
দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার ঈদ উপহার বিতরণ করা হয়েছে অসহায় মানুষের মাঝে। সোমবার এসব উপহার দেওয়া হয় ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। ময়মনসিংহের ভালুকা বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেয়ে খুশি গরিব অসহায় মানুষ। সোমবার দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের একটি মাদ্রাসা মাঠে সব সামগ্রী বিতরণ করে দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘ। বিকেলে নগরীর মুকুল নিকেতন স্কুল মাঠে ময়মনসিংহ শহরের সংবাদপত্র হকারদের হাতে তুলে দেওয়া হয় বসুন্ধরার ঈদ উপহার। এছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলায় উপহার সামগ্রী বিতরণ করা হয় দুস্থদের মাঝে। নারায়ণগঞ্জের ফতুল্লায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার দেওয়া হয় সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে। এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। গাজীপুরের জয়দেবপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার দেওয়া হয় দুস্থ মানুষদের। এদিকে রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার 30,000 পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন ও মুরাপাড়া বাজার এলাকায় এসব উপহার বিতরণ করা হয়। রংপুর গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচির আওতায় রংধনু পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার সামগ্রীর প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে এবার ভারতের অনেকেই প্রাণ হারাচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাস নামে এক ছত্রাকের আক্রমণে। কোভিড থেকে সুস্থ হয়ে আসার পর অনেকের নাকে, চোখে ও কানে মিলছে এই কালো ছত্রাকের অস্তিত্ব। এতে এর মধ্যে কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার বেশ কয়েকজন হারিয়েছেন চোখ। কিন্তু আক্রান্তের সংখ্যাটা এখনো খুব বেশি না হলেও চিকিৎসকরা এই ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকে আশঙ্কা প্রকাশ করেছেন। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। ভারতের নতুন ভ্যারিয়েন্টের কবলে লাখো মানুষ আক্রান্ত ও প্রাণ হারালেও এর মাঝেও অনেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু করোনা থেকে সুস্থ হয়ে এসেও নতুন করে আরেক প্রাণঘাতী রোগের কবলে পড়ছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, মিউকর মাইকোসিস নামের এক জাতের ছত্রাকের সংক্রমণ ঘটছে করোনা আক্রান্ত কিংবা এর থেকে সুস্থ হয়ে আসা রোগীদের নাক, কান ও চোখে। এই ছত্রাকে আক্রান্ত হলে রোগীর মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মুখের এক পাশ ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া বা চোখে ব্যথা করা, চোখের পাপড়ি ঝরে পড়া, ঝাপসা দেখা এবং একসময় দৃষ্টি হারানোর মতো উপসর্গ দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে নাকের চারপাশে চামড়ার কালচে দাগও দেখা দিতে পারে। কালো ছত্রাক সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসে আক্রমণ করে। করোনার সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে যে স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে, সে কারণেই মিউকর মাইকোসিসের ক্ষেত্র তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, পুনে সহ বেশ কটি রাজ্যে এ ধরনের রোগী পাওয়া গেছে। এরই মধ্যে শতাধিক আক্রান্ত রোগীর দেখা মিলেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অবনতি হওয়ায় ছত্রাক মস্তিষ্কে ছড়িয়ে পড়া ঠেকাতে চোখ অপসারণ করতে হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ঠেকাতে স্টেরয়েডের ওভারডোজ ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না দেয়া, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন অক্সিজেন ও পরিষ্কার পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাহিদ জিহান, নিউজ 24। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 10,000 মানুষ। শনাক্ত হয়েছে 6 লাখের বেশি। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ভারতের দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় ভারতে 3,66,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 3,700 শতাধিক। নেপালের অবস্থা বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 88 জনের প্রাণ গেছে। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মাঝে শপথ নিয়েছেন নবনির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভার 43 সদস্য। বিপর্যস্ত করোনা পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র 6 মিনিটে। সোমবার রাজভবনে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই একসঙ্গে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ভার্চুয়ালি শপথ নেন 3 জন। সীমিত সংখ্যক অতিথি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মমতার তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে। তালিকায় রয়েছে পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারাও। ইসরায়েলের অধিকৃত এলাকা থেকে সম্ভাব্য উচ্ছেদ নিয়ে জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। টানা তৃতীয় দিনের মতো ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এই সংঘর্ষে এখনো পর্যন্ত শিশুসহ অন্তত 80 জন আহত হয়েছে। এদিকে গাজা ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছে। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। টানা
তৃতীয় দিনের মতো জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। সোমবার সকাল থেকে পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের লাগাতার সংঘর্ষ চলে আল আকসা মসজিদ প্রাঙ্গণে। এর মাঝে জেরুজালেমে মিছিলের ঘোষণা দিয়েছে ইহুদি জাতীয়তাবাদীরা, ফলে সেখানে নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হলে তাদের উপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। পরদিন পবিত্র শবে কদর রাতেও তাদের উপর তাণ্ডব চালানো হয়। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হন। গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। জেরুজালেম থেকে নতুন করে ফিলিস্তিনিদের তাড়ানো হবে বলে আশঙ্কা ছড়ানোর পর এই উত্তেজনা শুরু। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের বলপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। নাহিদ জিহান, নিউজ 24। এবারে প্রবাসের সংবাদ। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের সন্তান ফয়সাল চৌধুরী। তিনি স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওনাল লিস্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফয়সাল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে 2017 সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথ ওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সাল চৌধুরী। ঐতিহাসিক গণভোট এবং অন্যান্য মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকাও। বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ, কিন্তু করোনা মহামারীর কারণে গেল বছরের মতো এবারে নিজের ব্যবসার মন্দা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের মাঝে স্বাস্থ্যবিধি মানা ও লকডাউনের কারণে বেচা বিক্রি তেমন ভালো হচ্ছে না পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। ইতালির মিলানে ফেনী জেলা সমিতির সভাপতি ইউরো মন্দ গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবারটা স্থানীয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে মিলানের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা শরিক হন। ইফতারের মুসল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল আফসার বাবুল। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদের আগে সোনার দাম ভরিতে 2333 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনার অলংকার কিনতে ভরিতে 71,442 টাকা দিতে হবে। সোমবার বেলা 1টা থেকে সোনার নতুন দর সারা দেশে কার্যকর করেছে তারা। সবশেষ গেল 9 মার্চ ভরির প্রতি সোনার দাম 2041 টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট এবং নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। টিভি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেসিকে 25,000 মাস্ক দিয়েছে ঢাকা ক্লাব। করোনার এই মহামারীতে সম্মুখ সারিতে কাজ করা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্যই এই উপহার, জানান ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মুশিউজ্জামান। সোমবার বিকেলে ঢাকা ক্লাবে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় ক্লাব সভাপতি বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করোনাকালীন সময় নানামুখী কর্মকাণ্ড হাতে নিয়েছে। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বলেন, সংগঠনটি তার সদস্যদের জন্য এরই মধ্যে স্বাস্থ্য বীমা, সন্তান ভাতার ব্যবস্থা করেছে। এছাড়াও করোনার মহামারীতে সকল সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী এবং চাকুরিচ্যুত কর্মীদের পাশে দাঁড়িয়েছে তারা। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে মাস্ক বিতরণ এবং ঈদ উপলক্ষে 5,000 হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ সহায়তা করছে ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। সোমবার বিকেলে মিরপুর 12 নম্বর এলাকায় এই মাস্ক বিতরণ এবং নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য জানান, করোনার শুরু থেকে তিনি ওয়ার্ড ভিত্তিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন এবং ঈদ পরবর্তী সময়েও এই কাজ চলবে। এবারে নিউজ 24 স্পোর্টস।
পেশাদার ফুটবল লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় আরামবাগের মুখোমুখি হবে শেখ জামাল। সন্ধ্যে 4টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামে শেখ রাসেল। আর দিনের তৃতীয় ম্যাচে রাত 9টায় মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে লড়বে সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ করছি সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাই।